নমস্কার, কেমন যাবে শেয়ার বাজারের নতুন একটা এপিসোড। নববর্ষ আসছে, বাংলার নববর্ষ। তো বাঙালিদের ক্ষেত্রে আমাদের যে নববর্ষের উদযাপন, সেই উদযাপনের জন্যই কি বাজারে এরকম একটা বলতে পারেন বাউন্স দিল। বাউন্স ঠিক যে জায়গা থেকে দিয়েছে এবং বাউন্সটা ঠিক যত দূর অবধি হবে, দেখবেন আমার আগের ভিডিওতেই বলা আছে 23,800 লেভেল অবধি কিন্তু বাজারের একটা সম্ভাবনা। আমরা 23,800 উপরে যদি চলে তাহলেই আমরা নতুন করে আবার এই বাউন্সটা বা এই পজিটিভ মুভমেন্টটা আমরা আমাদের মানে ভাবনার মধ্যে নিতে পারি। তো ঠিক সেইভাবে আর কি, মানে মূল বিষয়টা এরকমই দাঁড়ালো যে বাজার মুভমেন্টটা এলো এবং বাজার মোটামুটিভাবে 23,800 লেভেল অবধি বাজার গেল এবং সেখান থেকে মোটামুটি তার গায়ে বন্ধ করেছে। তো বাজার টেকনিক্যালি চলছে, মানে এটা নিয়ে কোনো ভাবনা নেই। এখন দুটো ভাবনা তৈরি হবে। এক নম্বর ভাবনা হচ্ছে বাজার কি আবার নতুন করে কারেকশনের দিকে যাবে। দু নম্বর ভাবনা আসবে যে যদি যায় তাহলে আপসাইডে কতটা যেতে পারে। তো এটা নিয়ে আজকে আলোচনা তো করবই, কারণ আজকে আলোচনার বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করবার, কারণ আপনারা অনেকেই আছেন বেসিক্যালি লেভেলগুলো দেখে কাজকর্ম করেন এবং তার অনুযায়ী আমরা ফিডব্যাক পাই। তো যাই হোক, সেটা নিয়ে তো আলোচনা হবেই। যেটা নিয়ে আলোচনা মূলত শুরু করছি সেটা হচ্ছে যে রেসিপ্রোকাল ট্যারিফের বিষয়টা। প্রচণ্ড শুনছেন, নিশ্চয়ই শুনছেন যারা একটু পত্রপত্রিকা ঘাটাঘাটনি করেন বা যারা একটুখানি ম্যাগাজিন ট্যাগাজিন দেখেন আর কি, তাদের কাছে এই রেসিপ্রোকাল ট্যারিফ বিষয়টা হঠাৎ করে খুব উঠে এসছে। ট্রাম্প আসার পরে রেসিপ্রোকাল ট্যারিফ ওয়ার ইত্যাদি এই যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলো কিন্তু আবার নতুন করে জাগার দিয়েছে। তো রেসিপ্রোকাল ট্যারিফের গল্পটা আজকের নয়। 1934-এ বেসিক্যালি ইউএসএতে এই রেসিপ্রোকাল ট্যারিফের একটা ভাবনা এসেছিল। তো এটা মূলত হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফটা হচ্ছে একটা মানে টিট ফর ট্যাট বলতে পারেন আর কি বাংলা ভাষায়, বা সহজভাবে বোঝাতে গেলে তাই। মানে তুমি আমার জন্য যা করবে আমিও সেরকমই করব। তো সেই রকম একটা ভাবনা। তো এটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটোই আছে। তো পজিটিভ দিক কি আছে, নেগেটিভ দিক কি আছে সেটা আসি। কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরেই এই রেসিপ্রোকাল ট্যারিফ তারা কিন্তু প্র্যাকটিক্যালি ঘোষণা করেছেন। চায়না, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, এরা কিন্তু বেসিক্যালি এই রেসিপ্রোকাল ট্যারিফের একেবারে সরাসরি বিরোধিতার পথে নেমে পড়েছে এবং তাদের সাথে কিন্তু এই সংঘাত তৈরি হয়েছে। তো এই ট্যারিফ ওয়ার, যেটাকে আরো ভালোভাবে পরিভাষায় বলা হচ্ছে যে ট্যারিফ ওয়ারে বেসিক্যালি কিন্তু এরা নেমে পড়েছে। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন তারা নিজেরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। চায়না তো অটোমেটিক্যালি, চায়না বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের তার উপর এফেক্ট এসছে। আমি আগেও এ নিয়ে ভিডিও করেছি এবং আপনাদেরকেও বলেছি যে মূলত যে ট্যারিফ রেস্ট্রিকশন বা ট্যারিফ যেগুলো হাইক করার কথা ইউএস মার্কেটে বা ইউএসের গভর্নমেন্ট যেভাবে ভেবেছেন, সেই অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে ট্যারিফটাকে নিয়ে যাবেন বলে ভেবেছেন, তা সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই এই ধরনের একটা এফেক্ট আসবে। তা আজকেই মানে আমার মাথায় কেন বিষয়টা এলো, আজকেই খবরের কাগজে দেখলাম যে বেসিক্যালি ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা নেগোসিয়েশনে চলে এসছে এবং কতগুলো একেবারে মানে সংবাদ শিরোনামে উঠে এসছে যে এগ্রিকালচারাল সেক্টরে, বিশেষ করে আলমন্ড, পেস্তা, এই জাতীয় জিনিসপত্রগুলো, অর্থাৎ এগ্রিকালচারাল সেক্টরে ইন্ডিয়া সম্মত হয়েছে। তারা ইউএস ট্যারিফটাকে অনেক বেশি, মানে ইউএসের সাথে যে তারা যে ইউএস যে আমাদের দেশে এক্সপোর্ট করবে, সেই সমস্ত এক্সপোর্টের ক্ষেত্রে সেই ট্যারিফটাকে মোটামুটিভাবে অনেকখানি তারা কিন্তু কমিয়ে দেবে। তাহলে কি হলো? তাহলে যেটা হলো সেটা হলো আমাদের বাজার উন্মুক্ত হলো আরো বেশি, যাতে ইউএসএর মানে আমেরিকান কোম্পানিগুলো আমাদের দেশে এক্সপোর্ট করতে পারে। এবং তার ফলাফল হিসাবে যেটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়াও হয়তো কিছু কিছু সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ এটা একটা বন্ধুত্বের হাত বাড়ানো হলো, এইভাবেই আমাদেরকে এখন ভাবতে হবে। এবং এই বন্ধুত্বের হাত ট্রাম্প কতটা এই বন্ধুত্বের হাত সঙ্গে নেন, নিয়ে আমাদেরকে কি কি জায়গায় সুযোগ সুবিধা করে দেন, তার জন্য কিন্তু একটা জায়গা তাদের কাছে খুলে দেওয়া হলো। তো এটার ক্ষেত্রে মূলত যে সমস্যা বা অসুবিধা হয় সেটা হচ্ছে যে এই যে ধরুন রেসিপ্রোকালের গল্প, এই রেসিপ্রোকাল গল্পটা কিন্তু একটা বলতে পারেন একটা অসাম্যের সৃষ্টি করে।
আমার যে দেশকে আমার একটুখানি বলতে পারেন একটু আমি অপছন্দ করি, সেই দেশকে আমি একটুখানি টাইট দিয়ে দিলাম। আবার যে দেশের সঙ্গে একটু ভালোবাসা আছে সেই দেশের সঙ্গে আমরা একটুখানি লুজ করে দিলাম। ধরুন একটা পার্টিকুলার রিজিয়নে আমি চাইছি যে সেখানে XYZ একটা দেশ, এটাকে পাওয়ারফুল করার জন্য, তাহলে এই দেশের সাথে আমি শক্তিধর দেশ, আমার অবশ্যই আমার শক্তি অনেক বেশি, আমি সেই দেশকে একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এই রেসিপ্রোকাল ট্যারিফের মাধ্যমে। দেখুন, এটা কিন্তু একটা অসাম্যের বাতাবরণ সারা বিশ্ব জুড়ে তৈরি করবে এবং করছেও সেটা। তার ফলে যে সমস্ত দেশ মোটামুটি লড়াইয়ের জায়গায় আছে, যেমন চায়না আছে, অবশ্যই চায়নার সাথে কিন্তু ইউএসের অর্থনৈতিকভাবে এরা কিন্তু একদম মানে ম্যাসিভ লড়াইয়ের জায়গায় আছে। তো তার সঙ্গে এই লড়াইটা কিন্তু মোটামুটি শেয়ানে কোলাকুলি বা শেয়ানে টক্কর হবে। সেই টক্করে পড়ে, তো আমি আগেও একবার ভিডিওতে বলেছিলাম, এই টক্করে পড়ে কোন দেশ সুবিধার জায়গায় থাকবে আর কোন দেশ অসুবিধার জায়গায় থাকবে, সেটা কিন্তু ভাবনাটার একটা জায়গা আসবে। তো আমরা যারা ভারতীয়, অর্থাৎ আমাদের চায়নার সাথে কি হচ্ছে দেখে আমাদের কি লাভ? আমরা তো দিব্যি আছি, আমেরিকা হাত বাড়িয়ে দিয়েছে, আমরাও হাতটা বাড়িয়ে নিলাম, দুজনে মিলে দুজনের জায়গাটা আমরা ঠিকঠাক করে নিলাম, তাহলে আমাদের তো দেশের একটা বিরাট বড় একটা পজিটিভ জায়গা। আমি ডিফার করছি এই কারণে, আমাদের মূল শক্তি কি? আমাদের এগ্রিকালচার, তাই তো? মোটামুটি মানে 70 কোটি মানুষ, মিনিমাম 70 কোটি মানুষ অবশ্যই এগ্রিকালচারের উপরে নির্ভর করে তারা কিন্তু তাদের দৈনন্দিন যে জীবিকা নির্বাহ করেন। এই মার্কেটটার প্রতি লোভ পাশ্চাত্য দেশের কিন্তু বহুদিনের। ইন্ডিয়ান মার্কেটে যদি রাইস এক্সপোর্ট করা যায়, খুব ভালোভাবে ব্যাপারটা বুঝবেন, ইন্ডিয়ান মার্কেটে যদি হুইট এক্সপোর্ট করা যায়, যদি ইন্ডিয়ান মার্কেটটা খুলে দেওয়া হয় তাদের কাছে, ট্যারিফ যদি তাদের জন্য কমিয়ে দেওয়া হয়, তাহলে তাদের মতো খুশি আর কেউ হবে না। মূলত জায়গা কিন্তু এই এগ্রিকালচার। এই এগ্রিকালচারের জায়গায় প্রথম ধাপ, আপনার মনে হতে পারে আলমন্ডে কি যায় আসে, পেস্তাতে কি যায় আসে, কিন্তু মূলত হচ্ছে যদি এগ্রিকালচারের জায়গাটা পুরোটা খোলার, ইতিমধ্যে আলোচনা চলছে রাইস, হুইট, মেজ, এগুলোকে যাতে ইউএস মার্কেট থেকে ইউএসের ইম্পোর্ট, মানে ইউএসের কাছ থেকে যে আমাদের ইম্পোর্ট হবে আগামী দিনে, সেটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ সেখানে কিন্তু ট্যারিফটা অনেকটা লোয়ার ট্যারিফে আসবে। সেটা কিন্তু আমাদের দেশের অর্থনীতির পক্ষে ভয়ানক হতে যাচ্ছে। আমি কিন্তু মানে কালো মেঘটা সেই জায়গায় দেখছি। এটা নিয়ে ইতিমধ্যে কোথায় কি আলোচনা হয়েছে বা সমালোচনা হয়েছে আমি জানি না, কিন্তু ধরুন যে দেশের যেটা স্ট্রেংথ, সেই স্ট্রেংথটাই যদি মূলত আঘাত পড়ে, দেশের অর্থনীতিতে অবশ্যই লং টার্ম দৌর্বল্য আসতেই হবে। কাজে এখন ধরুন ডিফেন্স সেক্টরে আমরা পাকিস্তানের থেকে হয়তো একটু এগিয়ে গেলাম, হতে পারে সেটা। আমরা কিছু যুদ্ধ বিমান আমাদের কাছে আমেরিকা বিক্রি করতে চাইলো, যেটা এতদিন বিক্রি করতে চাইছে না, হতে পারে সেটা। বা আমাদের যে সমস্ত এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত ব্যবসা আছে, যেটা ধরুন অবশ্যই আপনারা জানবেন যে যেটা মূলত আইটি সেক্টরে, মূলত এই ড্রাগ বা ফার্মাসিউটিক্যাল সেক্টরে, এইসব জায়গায় কিছু আমরা শর্ট টার্ম বেনিফিট পেলাম, তার বদলে আমরা আমাদের যে মূল শক্তি, যেখান থেকে আমাদের দৈনন্দিন জীবিকা নির্ভর করে, অর্থাৎ এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো, সেই জায়গাটা যদি আমেরিকার মার্কেটের কাছে খুলে দিই, তাহলে কিন্তু এর পরিস্থিতি ভয়াবহ হবে। তো এটা না হলেই ভালো। আপনি যদি বলেন যে ব্যাপারটার মধ্যে যদি আমাদের অর্থনীতিবিদরা বা আমাদের যারা রেগুলেটরি অথরিটি আছেন বা যারা গভর্নমেন্টের মূল যারা এই নেগোসিয়েশনে বসছেন, এই নেগোসিয়েশনটা যদি পজিটিভ নেগোসিয়েশন হয় যে না, এই জায়গাগুলোকে আপনারা এফেক্ট করবেন না, এটা কিন্তু আমাদের একদম বেস্ট জায়গা, এই জায়গাটা ছাড়া আপনারা কিন্তু অন্য জায়গায় বলতে পারেন, সেইখানে যদি নেগোসিয়েশনটা ঠিকঠাক করা যেতে পারে, তাহলে কোনো অসুবিধা হওয়া উচিত নয়, তাহলে কিন্তু ওভারঅল ভালো। কিন্তু মূলত যদি এই ধরনের একটা বিষয়, যেটা আমি কেন অশনি সংকেতটা দেখছি, কারণ এই জাতীয় একটা ঘটনা যখন খুলে গেল, এটা কিন্তু খুব সমস্যা তৈরি করছে।
যাই হোক, ওভারঅল আমি এবার একটু মানে আমি গতবারও যখন আলোচনা করেছিলাম যে ওভারঅল এবার একটুখানি পজিটিভ কিছু কথাবার্তা বলি। এফআইআইরা অনেকদিন বাদে বাইং শুরু করেছে, মোটামুটিভাবে 2 সপ্তাহ ধরে ভালো বাইং করেছে। জিডিপি একটু পজিটিভের দিকে যাচ্ছে, ইনফ্লেশনটা একটু টেম ডাউন হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু ফেব্রুয়ারি মাসের যে কোর সেক্টরের যে আমাদের যে মানে ইনপুটটা এসছে কোর সেক্টরে, আমরা যে ধরনের আইআইপি ডেটাতে আমাদের তো কোর সেক্টরটা মূলত থাকে, তো ফেব্রুয়ারি মাসে কোর সেক্টরটার কিন্তু প্রোডাকশন ডাউন হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা একটু নেগেটিভ জায়গায় আসছি। আরেকটা পজিটিভ বিষয় এসছে, ফিসকাল ডেফিসিটটা কিছুটা কন্ট্রোল হয়েছে। তো সব মিলিয়ে মিশে একটা মানে একটু পজিটিভ, মানে আগের অবস্থান থেকে একটু পজিটিভ, যদিও মূল যে সমস্যাটা সেই সমস্যাটা আমরা ফেস করব কিন্তু এপ্রিল মাসে, অবশ্যই এপ্রিল মাসে, কারণ মার্চ মাসের রেজাল্টটা এপ্রিল মাসে আমরা যখন দেখব তখন আমরা কিন্তু আর একটু ভালোভাবে আমরা টোটাল অর্থনীতির বিষয়গুলোকে নিয়ে আর একটু ভাবনা চিন্তা করা যেতে পারে। আর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, আমি বলেছি যে মূলত জুন কোয়ার্টারের পর থেকে তারপরে কি এফেক্টটা আসবে সেইটা আমাদের কাছে কিন্তু মূল জায়গা থাকবে। তো বাজার যদি একটু পজিটিভ নিউজ পায়, অনেকটা পড়েছে বাজার একটু বাউন্স করবে, কিন্তু এই বাউন্সটাকে কতটা কি আমরা সাপোর্ট নেব সেগুলো অবশ্যই টেকনিক্যাল রিজনে থাকবে এবং সেই জায়গাগুলোকে আমরা অবশ্যই দেখব। কিন্তু ওভারঅল ইকোনমি নিয়ে এক্ষুনি বিশাল কিছু পজিটিভ বলার জায়গা নেই। কিছু ইন্ডিকেটর পজিটিভ হয়েছে, তবে ওভারঅল সমস্ত ইন্ডিকেটর পজিটিভ হতে সময় লাগবে। মানে এটা বিশেষ করে মনসুনটা ভালো পজিটিভ মনসুন যদি আসে তবেই কিন্তু এই ধরনের একটা এফেক্ট আসবে। যাই হোক, তাহলে আজকে এটুকু থাকলো, এবার অন্যান্য বিষয়গুলো নিয়ে আসছি। 27 এপ্রিল আমার নেক্সট ডেরিভেটিভ ব্যাচ শুরু হচ্ছে। আমার এখনো রেজিস্ট্রেশন চলছে। ইমিডিয়েটলি সকলে কিন্তু এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন, কারণ এরপরে আবার কবে ডেরিভেটিভ ব্যাচ হবে আমি জানি না। এক্ষুনি অনলাইন ডেরিভেটিভ ব্যাচ, তো এটা 27 এপ্রিল শুরু হচ্ছে। তো এটার অ্যানাউন্সমেন্ট আপনাদের করেছি, এটা রেজিস্ট্রেশন চলছে, অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন, অল্প কয়েকটা সিট হয়তো বাকি হবে। তো আপনারা কিন্তু অবশ্যই 27 এপ্রিলের জন্য রেজিস্ট্রেশনটা করবেন। ইয়ের ব্যাপারটা, রিসার্চ অ্যানালিসিসের ব্যাপারটা আমি একটু স্টে করছি, কারণ একটু টাইমের প্রবলেম হচ্ছে এদিক ওদিকের, তো সেটা একটুখানি ঠিক করে নিই, তারপর রিসার্চ অ্যানালিসিসের ব্যাচটা আমি নতুন করে অ্যানাউন্সমেন্ট করব। অবশ্যই অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, আমি তাদেরকে বলেছি আমি জানিয়ে দেবো। আজকেও আমি রিসার্চ অ্যানালিসিসের ডেটটা কিন্তু আমি বললাম না, প্রাইমারিলি মে মাসের 11 তারিখে ভাবা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ডেটটার জন্য কোনো অ্যাডমিশন প্রসেস শুরু করিনি। তো আমি নেক্সট ইস্যুগুলোতে হয়তো আমি রিসার্চ অ্যানালিসিসের ব্যাপারটা বলে দেবো। আর সামনে তো বুঝতেই পারছেন যে এরপরে আমরা আবার নেক্সট টেকনিক্যাল অ্যানালিসিস আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ওপরে অনেকেই বলছেন, এবং অ্যাডভান্স অপশানের ওপরে, অপশান ট্রেডিংয়ের ওপরে একটা অ্যাডভান্স একটা ওয়ার্কশপ, আমি মেনলি ওয়ার্কশপই করবো। এটারও একটা সম্ভাবনা সামনে তৈরি হয়েছে। তো যারা ইন্টারেস্টেড আছেন একটুখানি জাস্ট একটু খোঁজ খবর রাখবেন। আমি অ্যানাউন্সমেন্ট অবশ্যই আমার চ্যানেলেই করে দেবো এবং সেখান থেকে বা ফেসবুকে করে দেবো, আপনারা সেখান থেকে জেনে নেবেন। এটা অপশানে যারা কাজ করছেন তাদের জন্য, মূলত আমার ছাত্রছাত্রীদের জন্য যারা দীর্ঘদিন ধরে করছেন। ডেরিভেটিভ না শিখে বা না বুঝে কিন্তু অবশ্যই এই অপশান কেনা বেচা করবেন না। এই অভিজ্ঞতা আমার লাস্ট 24-25 বছরের অভিজ্ঞতা চলছে, তার সঙ্গে এখন আরও অভিজ্ঞতা অ্যাড হচ্ছে। যেহেতু লট সাইজটা বড় করে দিয়েছে, অনেকের কাছেই হয়তো বিক্রি করবার টাকা থাকছে না, তারা সবাই অপশান বাইংয়ের জন্য যাচ্ছেন। বাজার উঠছে তো পয়সা আসছে, আবার কেউ আবার মানে শুধু অপশান বাইং করতে গিয়ে গুলিয়ে ফেলেন, মানে বাজার তোলার সময় খুব ভালো করে একেবারে আমি তো জানি বাজার এখান থেকে উঠে বসবে, সেখান থেকে যদি একটুখানি বাজার পড়ে যায় অটোমেটিক্যালি তখন সবগুলো লসে চলে আসে। আবার উল্টোটাও অনেক সময় হয়ে যায়। বাজারকে প্রেডিক্ট করাটা খুব সমস্যা হয় যখন অপশান বাইং থাকে, কারণ কোনো এক জায়গায় দাঁড় করিয়ে দেয় বাজারকে, অটোমেটিক্যালি অপশান প্রিমিয়াম ড্রপ করে। তো ডেরিভেটিভ পড়াশোনাটা ভীষণ দরকার, বিশেষ করে রিস্ক অ্যানালিসিসগুলো অবশ্যই দরকার, না হলে পরে কিন্তু অপশান ট্রেডিং করবেন না। অপশান হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা যেখানে রিস্ক ফ্রিভাবে প্রফিটটা রেগুলার বেসিস করা যায়। আর যদি না বুঝে করেন তাহলে এটা হচ্ছে সবচেয়ে একেবারে ধূলিসাৎ হয়ে যাওয়া পয়সা, এটা হচ্ছে সবচেয়ে একদম সর্বোৎকৃষ্ট জায়গা, মানে এর থেকে তাড়াতাড়ি পয়সা নষ্ট করাও যায় না। সেই জন্য পড়াশোনাটা করতে হবে, জেনে বুঝে অপশান মার্কেটটাকে আমরা কাজ করব। ফিউচার অপশান দুটো ক্ষেত্রেই সেটাই বলা যাবে। যাই হোক, ডেরিভেটিভ ক্লাবের তো আপনারা জানেন ইতিমধ্যে বহু মানুষ ডেরিভেটিভ ক্লাবে আছেন। ডেরিভেটিভ ক্লাব অনেকেরই কাছে একটা অত্যন্ত আগ্রহের জায়গা দাঁড়িয়েছে।
তো সপ্তাহে 2 দিন করে আমি একটা রেকর্ডেড ভিডিও দিই 8 ঘন্টা 40 মিনিটের। তার মধ্যে 2টো করে কল ডেভেলপমেন্ট করা থাকে বা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া থাকে, অ্যাজ ইফ যেমন ক্লাবে আমরা আলোচনা করি আর কি। নিফটি ব্যাংক নিফটি নিয়ে ভাবনা চিন্তা, বিভিন্ন লেভেল, তার সঙ্গে 2টো বা 3টে করে স্ট্র্যাটেজি অবশ্যই আমরা সারা মাসের জন্য দিই, যাতে টোটালি আমাদের এই ডেরিভেটিভ ক্লাবে যারা যোগাযোগ করতে চাইছেন তারা যেটা করবেন সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ করবেন। এটার জন্য একটা ক্লাব মেম্বারশিপ আছে, সারা বছরের জন্য আছে, মাসের জন্য আছে। সেটা দিয়ে আমরা এই জাতীয় একটা পারস্পরিক একটা ভাবনার একটা বিনিময় জায়গা। অনেকেই বলেন স্যার মার্কেট আওয়ার্সে যদি পাওয়া যেত আপনাকে সুবিধা হতো, তো মার্কেট আওয়ার্সে হয় না। তো যেটা হয় সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন তো অবশ্যই বসা হয়। তো এটা গেল। আর যারা এমনি সুইং ট্রেডিংয়ে কাজ করেন তারা তো জানেন একটা ইয়ারলি মেম্বারশিপ এবং মান্থলি মেম্বারশিপের বেসিসে সুইং ট্রেডিং কলস দেওয়া হয়, এবং সেক্ষেত্রে মোটামুটিভাবে 2 থেকে 4টে কলস দেওয়া হয় সুইং ট্রেডিংয়ের জন্য। 2 দিন 3 দিনের রেসপেক্টে একটা কল থাকে, অনেক সময় দিনের দিনই টার্গেট পেয়ে যাওয়া যায়। তো সেটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে আপনারা পাঠিয়ে দেবেন, তাহলেই এই সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। নিফটি অপশান, স্টক অপশান, নিফটি ফিউচার্স, স্টক ফিউচার, নর্মাল বিভিন্ন স্ট্র্যাটেজি, এইসব অ্যানালিসিস, এইগুলো নিয়ে একটা টোটাল আমব্রেলা সার্ভিস আছে। সেটার জন্য যারা নিতে চান তারা বলতেই পারেন, আর যারা ইন্ডিভিজুয়ালি নিতে চান তারা তো অবশ্যই জানতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। যাই হোক, এবার চলে আসি নিফটি ব্যাংক নিফটি নিয়ে। নিফটি বন্ধ করেছে যেখানে, সেখান থেকে আপনাদের 2টো লেভেল আমি দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে 23,611, এর উপরে বাজার যদি চলে তাহলে বাজার আপ মুভমেন্ট পাবে, এবং সেক্ষেত্রে 23,800 রেজিস্ট্যান্সটা অবশ্যই সেক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আছে। 23,783 ইনফ্যাক্ট একদম পারফেক্ট রেজিস্ট্যান্স। তারপরে আছে 24,082, এটাও কিন্তু ভীষণ ভাইটাল একটা রেজিস্ট্যান্স। এই 2টো রেজিস্ট্যান্স ক্রস করলে আমি কিন্তু তাহলে বুঝবো বাজার কিন্তু একেবারে সোজাসুজি নতুন হাই করতে ছুটছে। খুব অল্প জায়গা, 23,500 এখন বাজার আছে, 24,082 মানে 500-600 পয়েন্টের জায়গা আছে। তো এই যে দুর্বলতার জায়গাগুলো কোথায় কোথায় আছে সেগুলো আমি আপনাদের বললাম। একটা হচ্ছে 23,611 মনে রাখবেন, একটা 23,783 এবং আরেকটা হচ্ছে 24,082। নিচের দিকে যদি নামে তাহলে 23,364কে যদি ভেঙে চলে তাহলে পরে আপাতত 23,195, এবং তারপরে কিন্তু বাজার আবার নতুন লোয়ের দিকে ছুটবে। সম্ভাবনা আছে, সম্ভাবনা যে একেবারে নেই তা নয়। টেকনিক্যালি কিন্তু যদিও ছোট ছোট চার্টগুলো কিন্তু খুব পজিটিভ আছে, কিন্তু উইকলি চার্টে কিন্তু আমরা একটা ডোজি পেয়েছি। ডোজি সবসময় ইনডিসিশনের জায়গা, অর্থাৎ কোথাও একটা বাজার কিন্তু এবার একটু থমকেছে। তো 23,800কে ক্রস না করলে, যেহেতু আমরা এখানে কোনো পজিটিভ ভাবনা বা জায়গাতে আসবো না, আমরা প্রথম থেকে এটা ধরে বসে আছি, তাহলে 23,800কে আমরা এখন পাখির চোখ করবো। তো মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে এই একটা ছোট্ট রেঞ্জ, ধরুন 23,300 থেকে আপনার বা 23,200 থেকেই ধরুন 23,200 থেকে 23,800, অর্থাৎ 600 পয়েন্টের যে রেঞ্জ, এখানে কিন্তু বাজার কিছুদিন টিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ এখানে ইমপ্লয়েড ভলাটিলিটিটা ডাউন করে এই জায়গাটাকে বেস করে কিন্তু বেশ কিছু ট্রেড নেওয়া যেতে পারে অপশানে, যেখানে কিন্তু আমরা বেসিক্যালি যদি একটা রেঞ্জ বাউন্ড মার্কেট পাই সেই জায়গা থেকে আমরা কিন্তু নিয়মিত রোজগারটা করতে পারি। এটা কিন্তু একটা খুব ভালো জায়গা তৈরি করে দেওয়া যাচ্ছে। আর মোটের উপর বাজারে কি হয়েছে, বাজারের শর্ট টার্ম যে সমস্ত চার্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সবকটাই পজিটিভে রয়েছে এখনো অবধি। একটুখানি মিডিয়াম টার্ম বা লং টার্ম এই জায়গাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত খুব যে একটা পজিটিভ অবস্থান তৈরি হয়েছে তা কিন্তু নয়। এটা মোটামুটি আপনাদের বললাম যে 24,000 বা এই 611 লেভেল, এই সমস্ত লেভেলগুলো ভাঙলে তারপরে আবার নতুন করে ভাবা যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে এই মুহূর্তে যে জায়গায় আছে 51,564, ইমিডিয়েট যেটা সাপোর্ট আছে সেটা হচ্ছে 50,295। এই সাপোর্টটা যদি না ভাঙে তাহলে পরে আপাতত কিন্তু ওপর দিকে 52,226, 52,495 এবং 53,834 অব্দি ব্যাংক নিফটি যাবে। নিচের দিকে এই লেভেলটা ভাঙলে, অর্থাৎ 50,295 লেভেল যদি ভাঙে, তার আগে একটা 51,268 সাপোর্ট আছে। তো তারপরে কিন্তু 49,895 এই অবধি কিন্তু যেতে পারে। আমি আবারও বললাম, টোটাল সিস্টেমটা কিন্তু আমরা বুঝতে পারবো জুন মাসের রেজাল্টের পরে।
তো ততদিন অবধি বা এপ্রিল মাস থেকে জুন মাসের পরে কিন্তু আমরা জুনের রেজাল্টটা যখন আমরা জুলাই মাসের মাঝামাঝি বা শেষ দিকে পাবো, তারপরে কিন্তু বাজারের মুভমেন্টের কিন্তু একটা জায়গা আসবে। ইমিডিয়েটলি আমাদের টাইম ফ্রেমে যেটা এসছে 24 এপ্রিল, আমরা ঠিক আগের বারে প্রেডিকশনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বোধহয় ওই মানে 26 কি 27 ফেব্রুয়ারি আমরা একটা জাস্ট ডেট রেখেছিলাম, আপনার নিশ্চয়ই সেটা আপনাদের খেয়াল আছে। ওই ডেটটা থেকেই কিন্তু মার্কেট বাউন্স করেছে, অর্থাৎ একেবারে পারফেক্ট জায়গাটা তৈরি হয়েছে। আবার আমাদের নেক্সট ডেটটা এসছে 24 এপ্রিল। 24 এপ্রিলে কিন্তু একটা মোটামুটি টপ বা বটম যে জায়গাতেই যাক না কেন সেরকম একটা নির্দিষ্ট একটা খুব বলতে পারেন একটা ইম্পর্টেন্ট ডেট তৈরি হলো। তো যাই হোক, এইটা হচ্ছে নিফটি ব্যাংক নিফটি সম্পর্কে আলোচনা। তো আমার পোর্টফোলিওতে আমি এই সপ্তাহের জন্য 3টে স্টক নিচ্ছি। একটা হচ্ছে বাটা ইন্ডিয়া, একটা হচ্ছে ভোল্টাস এবং আরেকটা হচ্ছে আইজিএল, ইন্দ্রপ্রস্থ গ্যাস। এই 3টে স্টক আমি আমার পোর্টফোলিওতে নেব এবং আমি আমার জায়গা বুঝে নেব, কোনো কারেকশানে নিতে পারি, আবার কখনো আপসাইড মুভমেন্টে গিয়ে সেখানে আমাদের প্রফিট বুকিংও আসতে পারে। সেটা কমপ্লিটলি আমার খুব এই স্টকগুলোর এই মুহূর্তে টেকনিক্যাল ডেটাগুলো খুব ভালো লাগছে, তো সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের কাজগুলো করব। তাহলে গল্প হলো, আমার আশঙ্কার জায়গা একটা বললাম, সেটা নিয়ে নিশ্চয়ই আপনারাও ভাববেন। সকলে ভালো থাকবেন, আবার নেক্সট ইস্যুতে দেখা হবে। নমস্কার।